আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, কথা শোনা যাচ্ছে। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। তো আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহ, সময় হয়ে গেছে, আমরা স্টার্ট করি। We are talking about mechanical vibrations. In the last class we discussed or we learned what is mechanical vibration, why is the word mechanical is used, and what is the condition of vibration, mechanical vibration, what are the different kinds of vibration, all these things. Now tell me just one thing. Now, why do we call it mechanical vibration? একটুখানি ফোন আসছে, তুমি একটু হোল্ড করো। হ্যাঁ, ফোন চলে আসছিল জরুরি। আমরা আবার কন্টিনিউ করি। এখন আমাকে বলেন, মেকানিক্যাল ভাইব্রেশনটা মেকানিক্যাল কেন বলছি? মনে আছে কারো কেন বলেছিলাম? স্যার মিডিয়ামের জন্য বলো তো। বলেছিলাম। আর মনে আছে? কথা শুনতে পাচ্ছ তো? জি স্যার, শোনা যাচ্ছে। বলো, মেকানিক্যালটা কেন বলেছিলাম? Why did you use the term mechanical? মেশিনারিজ পার্ট ইনক্লুডেড বলে স্যার মিডিয়ামের প্রয়োজন হয় স্যার। রাইট, এক্স্যাক্টলি। আমরা যখন এটা মলিকুলার লেভেলে বলবো তখন মিডিয়াম ছাড়া মুভ করবে না, কিন্তু মেকানিক্যাল ওয়েভের সঙ্গে রিলেটেড। আচ্ছা, যাই হোক। এরপর আমরা বলেছিলাম যে আমাদের ম্যাস আর ইলাস্টিসিটি থাকলে ভাইব্রেশন হবে। ম্যাসের সঙ্গে ইনার্শিয়া আছে। তো ম্যাসটা হচ্ছে ইনার্শিয়া ফোর্স বা তোমার ইনার্শিয়া কাপল ক্রিয়েট করে, আর ইলাস্টিসিটিটা রিকভারি ফোর্স ক্রিয়েট করে। তো এখন আমরা একটা অপোজিট, এখান থেকে আমরা ভাইব্রেশনের বেসিক ডেফিনেশনটা পেয়ে যাই। একটা এক্সাম্পল দেখেছিলাম যে স্প্রিংটা ইলাস্টিসিটি ডিনোট করে, একটা ইনার্শিয়া। এরপর আমরা বলছিলাম নন লিনিয়ার ভাইব্রেশনটা কি এবং লিনিয়ার ভাইব্রেশনটা কেন আমরা ধরি। ফোর্স ভাইব্রেশনের কথা বলেছিলাম। আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের জন্য আমরা কিন্তু ফোর্স ভাইব্রেশনের কথা বলবো একসময়, হ্যাঁ, এবং রেজোনেন্স নিয়ে কথা বলবো। কেমন? দেখবে তোমরা আজকে ক্লাসের মধ্যে, লেকচারের মধ্যে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে আমার লেকচারে। তো আমাদের ভাইব্রেশনের ক্যাটাগরি হচ্ছে একটা ফ্রি ভাইব্রেশন, একটা ফোর্স ভাইব্রেশন। আর ডেফিনেশনটা হচ্ছে ফ্রি ভাইব্রেশনের মধ্যে কোন কোন ফোর্স থাকবে? ইনার্শিয়া ফোর্স আর আর ফোর্স ভাইব্রেশনে কি হবে? এক্সটার্নাল ফোর্স থাকবে এবং এটা এক্সটার্নাল যে ফ্রিকোয়েন্সি আছে সেটাকে বলবো আমরা ওমেগা। এখন যখন ফোর্স ভাইব্রেশন হবে তখন যদি আমাদের এক্সাইটিং ফ্রিকোয়েন্সি যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তার সমান হয়ে যায়,
তখন এটাকে বলে কন্ডিশন অফ রেজোনেন্স। এবং এই সময় খুব লার্জ অ্যাম্পলিটিউড ভাইব্রেশন হয়, আমরা দেখবো আজকে ইনফিনিটি হয়ে যায়, ভাইব্রেশনের অ্যাম্পলিটিউডটা ইনফিনিটি হয়ে যাবে ইফ দেয়ার ইজ নো ড্যাম্পিং, স্ট্রাকচারস উইল ব্রেক ডাউন। তো এটা যেহেতু অ্যালাউ করা যাবে না, কাজে আমাদের ভাইব্রেশন সম্বন্ধে ভালো করে স্টাডি করতে হয়। আচ্ছা, এরপর আমরা কথা বলেছিলাম যে ড্যাম্পিং দু ধরনের হয়, ভিসকাস ড্যাম্পিং আর ডাইফ্রিকশন ড্যাম্পিং। এটা তো আমাদের ভাইব্রেশন থিওরি ক্লাসে দেখানো হবে, সম্ভব হলে আমরা প্রবলেম ক্লাসেও ইনশাআল্লাহ সময় আলাপ করব। আচ্ছা, এখন দেখো আমরা বলছিলাম ডিগ্রিস অফ ফ্রিডম। এই ডিগ্রিস অফ ফ্রিডম কাকে বলে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা বলছি দ্য মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস রিকোয়ার্ড টু কমপ্লিটলি ডেসক্রাইব দ্য মোশন অফ এ সিস্টেম ইজ কল্ড দ্য ডিগ্রিস অফ ফ্রিডম অফ দ্য সিস্টেম। এখন আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে একটা না বেশ কয়েকটা সিঙ্গেল ডিগ্রিস অফ ফ্রিডম, এখানে 3টা 4টা এক্সাম্পল। তারপর আমরা বলেছিলাম যে 2 ডিগ্রিস অফ ফ্রিডম সিস্টেম, এখানে 2টা ম্যাস আছে, 2টা রোটর আছে, এটা 2 ডিগ্রিস অফ ফ্রিডম সিস্টেম। 3 ডিগ্রিস অফ ফ্রিডম সিস্টেমের এক্সাম্পল, আর একটা কন্টিনিউয়াস বডির ইনফাইনাইট ডিগ্রিস অফ ফ্রিডম সিস্টেমের এক্সাম্পল। আচ্ছা, এখন তোমার এই যে ফ্রি ভাইব্রেশনের থেকে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করার একটা ফর্মুলা দেখেছিলাম, যে দুইটা মেথড, কয়েকটা মেথডের মধ্যে 2টা মেথড নিয়ে আলোচনা করেছিলাম, নিউটনস ল অফ মোশন আর এনার্জি মেথড। তো তোমাদের গত ক্লাসে তোমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করেছো, তোমাদের আবরার স্যার দেখিয়েছেন কেমন করে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করা যায়। এখন তোমার এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কে বাই এম, স্কোয়ার রুট অফ কে বাই এম, এটা আমাদের লাগবে। এটাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আসলে, কে বাই এম, ওমেগা এন ইজ ইকুয়াল টু কে স্কোয়ার রুট কে বাই এম। আবার যেহেতু তোমাদের স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য এখানে দেখো যে কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি কে বাই এম ইজ ইকুয়াল টু জি বাই ডেল্টা, তাই না? ঠিক আছে তো? তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির দুইটা এক্সপ্রেশন, একটা হচ্ছে ওমেগা এন ইজ ইকুয়াল টু কে বাই এম ইজ ইকুয়াল টু জি বাই ডেল্টা, তুমি বলতে পারো। এটা আমাদের আজকে কাজে লাগবে, আজকে প্রবলেমের মধ্যে এইটাকে আমরা অ্যাপ্লাই করবো, জি বাই ডেল্টা। কেমন কনসিস্টেন্ট ইউনিট হতে হবে। হ্যাঁ, বলো তো এখানে জি বাই ডেল্টা লিখলাম, কোনটা কোন ইউনিট হবে বলতে পারো? ধরো আমি যদি বলি যে ডেল্টা মিলিমিটার মিটার, তো জিটা কি হতে হবে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হতে হবে, কিন্তু হবে না, কনসিস্টেন্ট হবে না কিন্তু, কাজে এটা কেয়ারফুল থাকতে হবে। যেমন এটা যদি বলো তুমি নিউটন পার মিটার, ইফ ইউ সেড দ্যাট স্টিফনেস ইজ ইকুয়াল টু নিউটন পার মিটার, তাহলে এম কত হতে হবে? অবশ্যই কেজি হতে হবে, কিন্তু কেজি ছাড়া হবে না, গ্রাম ছাড়া চলবে না, হবে না। So you have to be very careful. You have to be very careful when we deal with this things. ইউনিটের ব্যাপারে খুব কনসিস্টেন্ট তোমাদের থাকতে হবে। আচ্ছা, যাই হোক আমরা এখানে এটা ডিফাইন করেছি। তারপর আমরা বলেছিলাম এনার্জি মেথডের ব্যাপারটা, এবং এটা তোমাদের এখানে আমরা শেষ করেছিলাম। এরপরে আমরা বলছিলাম যে এটা মডেলিং যদি করি মোটরসাইকেলের, বিভিন্ন ডিগ্রিস অফ ফ্রিডম হতে পারে, এটা আমাদের কাজে লাগে। যেমন বিমকে যদি আমরা বিমের মধ্যে একটা ম্যাচ আছে, মডেলিং যদি করি, তাহলে কেমন করে মডেলিং করবো সেটা আমরা দেখবো। আচ্ছা, এরপরে আজকের ক্লাসের মধ্যে যেটা আমরা আলোচনা করব সেটা হলো বিম নিয়ে। তো বিমের আগে আমাদের তোমাদের এই স্লাইডটা কিন্তু আসলে মেশিন ডিজাইন ক্লাসের একটা স্লাইড, আমি আমার লেকচারে, তো এখান থেকে আমি তোমার যেটা দেখবো সেটাই বলবো, সেটা যথেষ্ট, তুমি পুরোটুকু পড়তে পারো পরে, কোনো সমস্যা নাই। তো এখন দেখো তুমি যদি মনে করো যে তোমার একটা স্প্রিং আছে, স্প্রিং এর কনস্ট্যান্ট তুমি বলো কে। এখন ধরো তোমার একটা এরকম বার আছে, একটা বারের মধ্যে তুমি যদি পি লোড অ্যাপ্লাই করো, ওটার যে এখানে ডিফরমেশন বা ডিফ্লেকশন হবে সেটা y. So using Hooke's law, stress is proportional to strain, এবং আমাদের এটা তোমাদের কারো মাইকের সমস্যা, বন্ধ করো। তো আমরা বলতে পারি y is equal to PL by AE or P is equal to AE by L into y, তাহলে K y ফর্মে চলে আসলো, ফোর্স ইজ ইকুয়াল টু কে, যেটা আগে দেখেছিলাম। তাহলে আমরা বলতে পারি এই যে একটা বার যেটার লেংথ হচ্ছে L, ক্রস সেকশন হচ্ছে A, ইয়াংস মডুলাস E, এরকম বার যদি আমরা স্প্রিং চিন্তা করি তাহলে তার কেটা হবে বা স্টিফনেস হবে AE by L। আবার যদি বলি একটা বিম, ক্যান্টিলিভার বিম, এখানে লোড অ্যাপ্লাই করেছি, ডিফ্লেকশন হচ্ছে y, ধরলাম এটা একটা আরেকটা স্প্রিং, তুমি কিন্তু জানো y is equal to এখানে PL কিউব বাই থ্রাইস EI, আমি বিমের সেলফ ওয়েটকে বাদ দিলে এরকম ফর্মুলা আসে। আবার তুমি যদি দেখো P is equal to KY, তাহলে কেটা কত হবে? K must be thrice EI by L cube। তাহলে আমরা বলবো কি যে এটা যদি স্প্রিং ধরি, এরকম স্প্রিং, তাহলে আমাকে বলতে হবে যে K হলো thrice EI by L cube।
সিমিলারলি যেটাকে শ্যাফট আমরা ধরি, যেটার মধ্যে আমরা টর্শন অ্যাপ্লাই করেছি এবং তার জন্য থিটা আমাদের ট্রায়াঙ্গেল অফ টুইস্ট হয়েছে, থিটা ইজ ইকুয়াল টু টিএল বাই জিজে, টর্শন ফর্মুলা, অ্যাঙ্গেল অফ টুইস্টের ফর্মুলা। সেখান থেকে টি ইজ ইকুয়াল টু কে থিটা, তাহলে আমরা কে হচ্ছে আমাদের ফর্ম রিয়াজমেন্ট জিজে বাই এল, কেমন টুইস্টিং ভাইব্রেশনের বলে আমাদের কে হবে এটা। তো এইগুলো আমরা আলোচনা করলাম। এখন আমাদের আজকের ক্লাসের মধ্যে আমরা সেকেন্ড যেটা আছে, এই যে বিমের ট্রান্সভার্স ভাইব্রেশন নিয়ে কথা বলবো, তখন আমাদের এরকম ফর্মুলা, জাস্ট বিমের স্টিফনেসটা কত সেটা জানতে হবে, আর এন্ড কন্ডিশনটা কি সেটা দেখতে হবে, সে অনুযায়ী আমরা প্রসিড করতে পারবো। আচ্ছা, এখন দেখি। তো যেটা বললাম, ট্রান্সভার্স ফ্রি ভাইব্রেশন অফ বিমস উইদাউট ড্যাম্পিং। ট্রান্সভার্স ভাইব্রেশন কেন বলছি, যে কারণ অ্যাক্সিয়াল বার অ্যাক্সিয়াল দিকে মুভ করবে, আর ট্রান্সভার্স যে ভাইব্রেশন হয়, ট্রান্সভার্স ভাইব্রেশন হয়, সেটা হচ্ছে হলো তোমার বিমের ল্যাটারাল ভাইব্রেশন। অলরাইট, এখন আমরা প্রথমে বলবো কি যে পয়েন্ট লোড। পয়েন্ট লোডটা কিন্তু তুমি যে দেখেছো আগে, মাত্র সেটাই পয়েন্ট লোড। আমরা যদি ছবি আঁকি, এখানে দেখো, এটা এই আমাদের একটা ধরো সিম্পল বিম আছে, একটা সিম্পল বিম, আমি এখানে ইলাস্টিক আঁকাচ্ছি, ইলাস্টিক কার্ভ, এটা সিম্পল বিম, রাইট। এটা লেংথ হচ্ছে এল, এটার ক্রস সেকশন এ, আর ইয়াংস মডুলাস হচ্ছে হলো ই, আর এটার আমাদের বললাম এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হচ্ছে আই। এখন ঠিক মাঝখানে যদি আমি লোডটা অ্যাপ্লাই করি, অলরাইট, তাহলে ডেল্টা ওয়াই, এখানে তোমার ইলাস্টিক কার্ভটা যেটা, এটা এরকম হয়ে যাবে না? এটা ওয়াইটা স্যার। কত তুমি বলো তো? এটা না, জি স্যার, এরকম হবে। এই যে তোমার এই যে এটা, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু পি এল কিউব বাই 40 টি আই। তো তুমি বলো যে পি ইজ ইকুয়াল টু কে ওয়াই ফর্মে লিখবে, তাহলে কে কত? কেটা হচ্ছে 40 টি আই বাই এল কিউব। তাহলে একটা সিম্পল বিমের বেলায় আমরা বলবো এটা এরকম। আর তুমি এখন দেখো, তুমি যদি মনে করো যে এই লোডের কারণে এখানে ওয়াই পরিমাণ তার ডিফ্লেকশন হয়েছে, এটাকে বলবো আমরা স্ট্যাটিক ডিফ্লেকশন। এবং ইফ ইউ কম্পেয়ার ইট টু স্প্রিং, এগেইন তুমি স্প্রিং সঙ্গে কম্পেয়ার করো, তাহলে তুমি তো স্প্রিং তো অলরেডি বলেছো এটাকে স্প্রিং। তো ইটস এ স্প্রিং, দেখো এটা একটু খেয়াল করলে তোমার যেন সহজ হয়ে যাবে সবকিছু। স্প্রিং যখন তোমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম পজিশনে এসছে, হ্যাঁ, তখন কিন্তু তোমার একদম একই রকম হয়েছে সবকিছু। সো ইটস এ স্প্রিং, এটা হচ্ছে তোমার এম। আচ্ছা, এখন আমরা যদি বলি কি যে তোমার এই যে স্প্রিংটা এখানে আসলো, এটা ডিফ্লেকশনটা হলো তোমার ওয়াই, ওয়াইটা হচ্ছে তোমার এখানে, তুমি তোমার এখানে আসলো, এই আমাদের আগে যেটা আমরা ডেল্টা বলেছিলাম, এখন কিন্তু এটাকে বলবো আমরা ওয়াই। এটা ছিল এরকম কন্ডিশন। তাহলে যে আমরা বললাম ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা এম স্কয়ার ইকুয়াল টু কে বাই এম ইজ ইকুয়াল টু জি বাই ওয়াই বা জি বাই ডেল্টা, যেটা একটু লিখলাম আমরা, একই কথা না? কারণ তোমার এটা হচ্ছে হলো ভেরি সিমিলার টু তোমার কে কে ওয়াই ইজ ইকুয়াল টু এম জি, কে ওয়াই ইজ ইকুয়াল টু এম জি, এম জি ইজ ইকুয়াল টু আসলে পি, লোডটা বললাম সেটা পি, all things are the same. এই ঘটনা হচ্ছে এখানে ky is equal to mg is equal to p। তো যাই হোক, এটা হচ্ছে বলবো যে এখন থেকে আমরা ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু জি বাই ওয়াই। তো ওয়াইটা কেমন করে বের করবো? ওয়াইটা হচ্ছে বিমের স্ট্যাটিক ডিফ্লেকশন আন্ডার দ্য লোড পি। এই হচ্ছে আমাদের বেসিক থিওরি। আচ্ছা, এখন আমরা তো রেডিয়ানের সঙ্গে হার্টসের সম্পর্ক জানি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে ওমেগা এন যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হয় জি বাই ওয়াই, তো জি কে যদি আমরা এক্সপ্রেস করি, একটু বললাম মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ওয়াই কে মিটারে, তাহলে আমাদের কিন্তু ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন। সেখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে বলতে পারি যে এনটা ইজ লগ 9, এন ইজ ইকুয়াল টু 1/2 স্কয়ার রুট অফ ওয়াই হার্টসে চলে আসবে। আমরা প্রবলেম সলভ করলে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। চলো, এখন তোমাদের এটা দিয়ে দেওয়া হয়েছিল যে ক্যালকুলেট দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ 4 মিটার লং cantilever beam only for the point load P is equal to 300 Newton at tip, E is equal to 5 Newton meter square। এরকম প্রবলেম যেরকম করেছে একটু আগে, এই প্রবলেমটা এরকম, এটা আমাদের ক্যান্টিলিভার বিম, এখানে যে লোডটা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে তোমার একদম টিপ, টিপ মানে তুমি জানো যে মাথায়, দিস ইজ দ্য লোড, আর 4 মিটার লং। এই অবস্থায় যদি বিমটা ভাইব্রেট করে, তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত হবে? এই হচ্ছে প্রশ্ন। 4 মিটার লং, আর P is equal to, you can consider P is equal to mg as well, তুমি এটাকে mg মনে করতে পারো, কোনো সমস্যা নাই, তাহলে তোমার জানা হয়ে যাবে।
তাহলে এম কত তুমি বলতে পারবে, দিতে ভাগ করলে চলে আসবে এখানে। অর্থাৎ তুমি ধরছো এখানে একটা লো একটা ম্যাস আছে, ম্যাসের ম্যাসটা হচ্ছে এম কেজি, সো এম ইন্টু জি gives পি অল দ্য সেম। তো এখন এই আমরা টিপেশন বের করে ফেললাম আন্ডার দ্য লোড পি, এই যে একদম আমাদের এস এম ক্লাসের ফর্মুলা 0.064 মিটার। এবার আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আগের স্লাইড দেখলাম মাত্র, যে আমাদের এটা রিডিউস করি, এটা বের করতে পারবো আমি এভাবে যে n is equal to 1/2 square root of y 1.977 হার্টজ। ঠিক আছে, তাহলে একটা বিম আমরা কথা বললাম, বিমের সেলফ ওয়েটটাকে ধরা হয়নি, তাহলে খালি এই পয়েন্ট টোটের জন্য এটা আছে। এটি ভাইব্রেট যদি করে এটা, তখন তার ফ্রিকোয়েন্সিটা হবে 1.977 হার্টজ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের তো এরকম হতে পারতো যে এই বিমটা যদি আমরা বলছি যে এটা সেলফ ওয়েট নাই, সেলফ ওয়েট কি থাকে না বিমের, বিমের নিজস্ব একটা ওয়েট আছে না? হ্যাঁ, তোমরা পড়েছো না এটা, বিমের সেলফ ওয়েট আছে তো? Yes, sir. অবশ্যই থাকবে। সেলফ ওয়েটটাকে আমি আঁকলাম, এটাকে বললাম আমি যে আমাদের এটা হচ্ছে কিউ, ধরো কিউ। এই কিউটার ইউনিটটা এখানে আমাদের বলে আছে, আমরা দেবো এখানে কি ইউনিটটা কি, এটা নিউটন পার, যে নিউটন পার মিটারে হবে। তাহলে এখনো তো এটা ভাইব্রেট করার কথা এবং তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকার কথা, ম্যাস চলে আসছে, ম্যাস আর ইলাস্টিসিটি থাকলেই তো ভাইব্রেট করতে পারবে, তাই না? ভাইব্রেশনের বেসিক কন্ডিশন কি, মেকানিক্যাল ভাইব্রেশনের বেসিক কন্ডিশন কটা, এটা না কি কি বলো? ম্যাস থাকতে হবে আর Stiffness. স্টিফনেস। তো স্টিফনেস তো আছে, যে ইআই আছে, তার স্টিফনেস আছে, তার মধ্যে ভাইব্রেট করবে। অর্থাৎ বিমের মধ্যে লোড থাকলেও ভাইব্রেট করবে, পি লোড, এটাকে পয়েন্ট লোড বলছো। আর যে পয়েন্ট লোড না তাও আসলে ভাইব্রেট করবে, কারণ হচ্ছে তার মধ্যে সেলফ ওয়েট আছে। সেলফ ওয়েটটা ম্যাসের জন্যই হচ্ছে, কারণ ইট ইজ ক্যাপেবল অফ ভাইব্রেশন। তো যখনই ভাইব্রেশন হবে তাহলে আমাদের এটা মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কেমন করে বের করবো আমরা? তখন যেটা আমরা করবো, তুমি এটা এস এম ক্লাসে শিখেছো যে আমাদের ক্যান্টিলিভার বিমের মধ্যে যদি সেলফ ওয়েট হয় অথবা তোমার সিম্পল বিমের মধ্যে সেলফ ওয়েট হয়, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন মেথড, ডাবল ইন্টিগ্রেশন মেথড অথবা এর মধ্যে দিয়ে এটা ম্যাক্সিমাম ডিফিকাশন বের করতে পারি, ঠিক না? পারি Yes, sir. পারি। তো এখন যেমন এইখানে আমাদের ম্যাক্সিমাম ডিফিকাশনটা হচ্ছিল এখানে ওয়াই, এটাকে ওয়াই বলেছো, এখানে আমরা একটা এখানে অন্য সিম্বল ইউজ করলাম, আমরা বললাম ডেল্টা। এই এটা হচ্ছে ম্যাক্সিমাম ডেল্টা। এখন যদি তোমার এখানে এটা ক্যান্টিলিভার বিম হয়, দেখো ক্যান্টিলিভার হয়, তাহলে কিন্তু এটা হচ্ছে কিউ এল টু দি পাওয়ার 4/8 EI। অলরাইট, কিউ এল টু দি পাওয়ার 4/8 EI। তাহলে তুমি ম্যাক্সিমাম ডিফ্লেকশন জেনে গেছো। Once you know the maximum deflection, then you can prove that for a cantilever beam, the natural frequency only because of self weight is equal to this one. এই থিওরিটা তোমাদের ক্লাসে দেখানো হবে, থিওরিটা তোমাদের মেকানিক্স অফ মেশিনারি ক্লাসে তোমার যে টিচার ক্লাস নিচ্ছেন উনি তোমাদেরকে দেখাবেন। আমাদের থিওরিটা দেখাতে গেলে আজকে আর ক্লাস নেওয়া যাবে না, খুব লেংদি থিওরি এটা। তো এটা একটা ফোর্থ অর্ডার ইকুয়েশন থেকে সলভ করার পরে পাওয়া যায়। বাউন্ডারি কন্ডিশন ধরলে, বাউন্ডারি কন্ডিশন যদি আমরা ইউজ করি তাহলে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই বিমটার জন্য বের করে ফেলতে পারবো যে হোয়াট ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অনলি বিকজ অফ দ্য সেলফ ওয়েট। এবার তাই করেছি যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করেছি অনলি ফর ইটস সেলফ ওয়েট, এটা করেছি। কেমন করে করলাম? যে আমরা ম্যাক্সিমাম ডিফিকাশনটি বের করে ফেললাম এই বিমের জন্য, তাহলে আমরা পেয়ে গেলাম যে তার ডিফিকাশন জানলে আমরা বের করে ফেলতে পারবো তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত। এখন প্রশ্ন থাকছে আমার তোমার কাছে, এটা তো বললাম ক্যান্টিলিভার বিম, যদি ক্যান্টিলিভার বিম না অন্য বিম হয়, যেমন সিম্পল বিম যদি হয়, তখন তো ডেফিনেটলি এন্ড কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে। তুমি এন্ড কন্ডিশন বুঝো তো না? হ্যাঁ, তোমাদের তো মেকানিক্স ক্লাস আমি একবার নিয়েছিলাম না, স্ট্যাটিক্স ক্লাসটা সি সেকশন মনে নিয়েছিলাম না? বলো, কথা বলো না কেন? চ্যাপ্টার 5 মনে হয় এটা, দেখো তো ঠিক কিনা? কথাবার্তা বলো না, কেমন করে হবে? তোমাদের ক্লাসে আলোচনা হয়েছিল না? কথা বলো না কেন? এই কথা শুনতে পাচ্ছ? ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সময় আমরা করছি স্যার এন্ড কন্ডিশন এগুলো। হ্যাঁ বলো, এন্ড কন্ডিশন বলো আমাকে, এখানে কি হবে বলো তো, এখানে এন্ড কন্ডিশন কি হবে বলো তো? ওয়াই কত? সিম্পল Y0, sir. ওয়াই আর
স্যার আরেকটা কি আরেকটা কি বুঝতে পারো? y ইকুয়ালস টু যখন l তখন ওর ডিফ্লেকশন 0। স্মুথ তা করে ঠিক, দিলে হবে। এটা কিন্তু জিরো। এই যে ডি স্কোয়ার বাই স্যার এটা সিম্পল বিমে তো এটা জিরো হয়। সিম্পল হ্যাঁ, জিরো হবে, ঠিক আছে? সিম্পল বিম এটা জিরো হবে এখানে, কিন্তু এখানে কিন্তু হবে না, এই কন্ডিশনে কিন্তু হবে না। এখানে কি হবে? এখানে হবে y ইজ ইকুয়াল টু জিরো, আর কি জিরো, dy বাই dx স্যার। জিরো। তোমরা একটুখানি স্মার্ট হও তো, এগুলো পারো না কেন? তোমরা কি পড়লা ক্লাসে, এসএম ক্লাসে এত সুন্দর করে তোমার অনলাইন ক্লাসটা হলো, তারা পড়ালেন, অ্যান্সার দিতে পারো না কেন? যাই হোক, তো এগুলি এন্ড কন্ডিশন যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের গভর্নিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে সেটা সলভ করতে পারবো আমরা। তখন কিন্তু আমাদের এই ফর্মগুলি আসবে, যেটা তোমাদের দেখালাম আমি, এটা ডাইরেক্টলি সেটা পেয়ে যাবো। অর্থাৎ 0.563 কখন হচ্ছে, আর 0.621 কখন হচ্ছে। যেমন সিম্পল বিম যদি হয় তাহলে 0.563 স্কোয়ার রুট অফ ডেল্টা হার্স। সিম্পল বিমের বেলায় তোমার ম্যাক্সিমাম ডিফারেন্স হবে মাঝখানে, ওটা বের করে ফেলে হয়ে যাবে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। এখন দেখো, যদি আমাদের একটা বিমের উপরে বা যে আসলে যে কোনো স্ট্রাকচারের উপরে অনেকগুলো লোড কাজ করে, তখন কি হবে? তখন তো তোমার লোডের জন্য তোমার একটা ম্যাস আছে বলতে পারি আমরা এখানে, তোমার যেহেতু স্টিফনেস আছে, কাজে ইট উইল ভাইব্রেট বিকজ অফ ইলাস্টিসিটি। আচ্ছা, আমার কথা কি ভলিউম ঠিক আছে না বাড়াবো? জি স্যার, শুনতে পাচ্ছ পরিষ্কার? আচ্ছা, এখন দেখো ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা যদি আমরা বের করি, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করবো। অনেক ফর্মুলা আছে, রেলের ফর্মুলা আছে, তোমার নাম শুনেছো মনে হয়, রেলের ফর্মুলা, ডাঙ্কালেস ফর্মুলা। ডাঙ্কালেস ফর্মুলাটা আমাদের জন্য এখানে সুবিধা হয়, এটাকে আমরা ডিসকাস করি। কি বলছে এখানে? এখানে বলছে ধরো আমাদের একটা স্ট্রাকচার আছে, বিমি, ধরো একটা বিম আছে, বিমের মধ্যে অনেকগুলি লোড আছে, একটা না, P1 P2 P3 PM পর্যন্ত লোড আছে। তাহলে আমরা দেখেছি একটা সিঙ্গেল লোডের জন্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করা, দেখলাম না একটু আগে, করলাম না অঙ্ক একটা, এটা করেছিলাম, এই অঙ্কটা করলাম না, এই যে এটা করেছি স্যার তোমার এই স্যার পয়েন্ট লোডের জন্য করে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করো এম নাম্বার অফ পয়েন্ট লোড আছে, তো এখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কেমন করে বের করবো? তখন ডাঙ্কারলেস বলছে যে তুমি একটা, মানে আমাদের এটা এভাবে পারা যেতে পারে, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুভেন। এটা তোমার ফর্মুলা, মানে কিন্তু এটা আফটার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, এটা কিন্তু তোমার এরকম না যে বাই অবজারভেশন, একদম ম্যাথমেটিক্যালি ট্রু। এটা দেখাতে গেলে তোমার সময় লাগবে, দেখাচ্ছি না এখানে। তো ডাঙ্কারলেস ফর্মুলা ইস আফটার ডেরিভেশন, সেটা হচ্ছে যে ওই ফ্রি ভাইব্রেশন অ্যানালিসিস করে কিন্তু এসছে, মাল্টিপল ডিগ্রি ফর ফ্রিডম সিস্টেম থেকে এসছে। ধরো আমার কাছে এম নাম্বার অফ ন্যাচারাল এই এম নাম্বার অফ লোড আছে, তাহলে টিপি মানের জন্য যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ধরো সেটা N1 হবে, তাহলে N1 আমি বের করে ফেলতে পারবো। সিমিলারলি PM যে ফোর্সটা, তার জন্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটা হবে NM হবে, সেটা বের করে ফেলতে পারবো। এখন ডাঙ্কার সামেশন হচ্ছে যে জাস্ট সাম আপ ইন দিস ওয়ে, যে 1 প্লাস N1 স্কোয়ার প্লাস 1 প্লাস N2 স্কোয়ার ডট 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 আপ টু 1 প্লাস NM স্কোয়ার, and summation will result to 1 by n square, where n is the resultant frequency. সবার কাছে ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা, তো ক্লিয়ার হয়ে গেলে তখন আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি পয়েন্ট লোড না হয়, সেলফ লোড হয়, সেটা একটা এক্সাম্পল তোমাকে দেখানো হয়েছে, যে আমরা যে প্রবলেম দুটো আগে সলভ করেছি সেরকম একটা প্রবলেম। ক্যালকুলেট দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ 4 মিটার লং ক্যান্টিলিভার বিম ফর ইটস সেলফ ওয়েট এন্ড দ্য পয়েন্ট লোড, দুটো আছে, টিপ, পয়েন্ট লোডটা আছে টিপে, আর তার যে ইয়াংস মডুলাস সেটা বলা আছে 10 টু দি পাওয়ার 5। ইয়াংস মডুলাস না, সরি, এটাকে বলি আমরা বেন্ডিং স্টিফনেস বলি, ইয়াংস মডুলাস ইনটু মোমেন্ট অফ ইনার্শিয়া 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার স্কয়ার। এখন এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো কি করব আমরা? আমরা যেটা করবো যে টিপ ডিফ্লেকশনটা হবে, একদম ছবি যদি আঁকো, দুটো একসঙ্গে আছে, আমরা ছবি আঁকতে পারি। এরকম কেসটা আমাদের, একটা ক্যান্টিলিভার বিম, এটা ক্যান্টিলিভার বিম, এখানে দুইটাই আছে, এই সেলফ ওয়েট আছে, এটাকে বলছো কিউ, পয়েন্ট লোড আছে, সেটাকে তুমি বলছো পি। বোথ আর অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি, ঠিক আছে, দুইটা একসঙ্গে আছে। এবার তোমার যেটা হচ্ছে, আমরা লোড তোমার এখানে কম, নাম্বার অফ লোড নেই, একটা মাত্র লোড, তো তুমি এটাকে P1 বলো। তো P1 এর জন্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা বের করি আমরা। তো আমাদের Y1 বলতে পারো বা Y বলতে পারো, P1 এর জন্য P1L3/3CI বের করা হয়ে গেল। দেন উই ক্যান ফাইন্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, উই অলরেডি ক্যালকুলেটেড 1.977 হার্টজ। এটা কিন্তু তুমি হার্টজ নিতে পারতে, এবং রেডিয়ান রাখলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা ফর্মুলা, কোনো সমস্যা নেই। আর সেলফ ওয়েটার জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে, যেটা ডেল্টা বলছি আমরা,
এবং তার জন্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা বের করেছি। এখানে ডাবল হয়ে গেছে আমাদের, এটা কেটে দিতে পারো, এখানে আমার লেখা টাইপিং এর মধ্যে ডাবল হয়ে গেছে। ইটস নট এ সিরিয়াস মিস্টেক, বাট ইয়েস, একটা কেটে দাও। আচ্ছা, এবার ডাঙ্কালের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করছো যে n বাই 1 বাই n স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই n1 স্কয়ার প্লাস 1 বাই n2 স্কয়ার। তো তোমাদের কেউ কি হোমওয়ার্কটা করেছো? কত হার্স হয় তুমি বলতে পারবে? আমি তো লিখবো, তোমাদের কথা শুনে বলো তো কত হার্স হয়, চট করে সলভ করো। স্যার 1.043 1.043 হার্স। তাহলে তুমি দেখো আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে। দেখো আমাদের অরিজিনালি যে পয়েন্ট লোড ছিল তখন ছিল 1.977 হার্স, আর যখন সেলফ লোড ছিল তখন হচ্ছে 1.227 হার্স। তো আমাদের রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি কমে গেছে। দুটো যখন একসঙ্গে কাজ করবে তখন রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। এখানে যদি তোমার ক্যালকুলেশন ঠিক থাকে, আরেকদিন চেক করে দেখি ঠিক আছে কিনা। যাই হোক, জিনিসটা বুঝতে পেরেছো কিনা সেটা বড় কথা। ক্যালকুলেশন ভুল হওয়াটা সিরিয়াস এরর না, এখানে বুঝতে পারাটা ক্রেডিট। বুঝতে পেরেছো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইজ ইট ক্লিয়ার? ডাঙ্কালেস ফর্মুলা স্যার আমরা তো এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা ইউজ হচ্ছে আমার ইয়া বের করতে, তাহলে স্যার আমার লোড যে কোনো ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রেও চলবে, মানে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড হলেও কোনো সমস্যা নেই স্যার? ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোডের জন্য সমস্যা, এটা আমি এখন বলছি না। এটা আমরা আপাতত এটা ইউনিফর্ম লোডই ধরবো আমরা, কারণ আমাদের যে ডেরিভেশনটা আছে, যে ফোর্থ অর্ডার ইকুয়েশনটা, সেটা তোমার ইউনিফর্ম লোড ধরে করা। ট্রায়াঙ্গুলার লোড হলে চেঞ্জ হয়ে যাবে খুব সম্ভবত। এটা ইউনিফর্ম নিউটন পার মিটার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ডাঙ্কালেস ফর্মুলাটা বুঝতে পেরেছো সবাই? এটা কিন্তু তোমাদের লাগবে, পরীক্ষা থাকবে খুব সম্ভবত, আর এক্সপেরিমেন্টের মধ্যে কিন্তু আছে, এটা ইউজ করতে হয়। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। কথা বলো না কেন? ধমক দেওয়ার পরে কথা বলো। আমি আমি তো হাসতে হাসতে কথা বলতেছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। বাট বলতে পারো না? না না বুঝতে পারলে আমাকে বলো, আমি আবার বুঝাবো তোমাদের। আর বুঝতে পারলে আমি অন্য স্লাইডে যাব। ওকে, এবার আসো ইন্টারেস্টিং টপিক আমরা দেখি। এটা খুবই মজার জিনিস। তোমরা দেখবে যে তোমরা যখন ফ্যান অন করো বাসায়, যে তোমাদের গরম পড়ে যাচ্ছে, তো ফ্যান অন করছো না? সিলিং ফ্যান, সিলিং ফ্যান, সিলিং ফ্যান যদি অন করো বা কোনো মোটর যদি অন করি আমরা, স্পিডকে যদি তুমি আস্তে আস্তে বাড়াও, অর্থাৎ রেগুলেটর আস্তে আস্তে চেঞ্জ করো, তুমি দেখবে যে ফ্যানের মধ্যে খুব বানাটি খেয়াল করে দেখবে যে একসময় ভাইব্রেশনটা খুব, শব্দ বেশি হয়, ভাইব্রেশন বেশি, পরে কিন্তু কমে যায়। যখন ফ্যানটা ফুল স্পিডে চলে তখন কিন্তু কমে যায় ভাইব্রেশন, কিন্তু তার আগে এটা হয়। আবার ফ্যান যখন তুমি বন্ধ করো তখনও কিন্তু দেখা যাবে যে একসময় ভাইব্রেশনটা বেশি হয়, একটু কমে যায়। এটা খেয়াল করেছো কখনো? পুরোনো ফ্যানে হবে, পুরোনো ফ্যানে পুরোনো ফ্যানে কিন্তু বেশি হয়, পুরোনো ফ্যানে। সিমিলারলি যখনই তোমার কোনো টারবাইন বা কম্প্রেসর বা পাম্প এরকম হয়, স্টার্ট করে, তখন কিন্তু এরকম একটা পার্টিকুলার স্পিডে দেখেন ভাইব্রেশনটা খুব বেশি হয়। হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি ফোর্স ভাইব্রেশন। এখন কিন্তু আমরা ফোর্স, আমরা তখন ফ্রি ভাইব্রেশনের কথা বলেছি, এবার কিন্তু আমরা we are talking about forced vibration. তো ফোর্স ভাইব্রেশন রেজোনেন্স হয় তুমি আগেও জানো। তাহলে বোঝা যাবে যে আমাদের যে বিমটা আছে, বিমের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এবার ফোর্সিং ফ্রিকোয়েন্সিকে যদি আমি চেঞ্জ করতে করতে তার সমান করে দিই, তখন কিন্তু রেজোনেন্স হবে। এবং যখন একটা শ্যাফটের মধ্যে ঘটনাটা ঘটে, তখন কিন্তু এটাকে বলবে আমরা ওয়ার্লিং। ওয়ার্লিং বলে ঘটনাকে। এটা একটুখানি ইন্টারেস্টিং ফেনোমেনা, একটু বড়। আজকে তোমাকে বোঝাতে গেলে তুমি বুঝতে পারবে না। তো আমার সঙ্গে এমএসসি থিসিস করেছে আমার তোমাদের এক বড় ভাই, ও সুন্দর কাজ করেছে, এটা পাবলিকেশন হয়েছে ভালো। তো ওয়ার্লিংটা একটা একটুখানি ডিটেইল। তো আমরা আপাতত বলবো এটা critical speed in the sense that the forcing frequency omega that we can control tunes to the natural frequency omega n. ওমেগা এন আর ওমেগার মধ্যে পার্থক্য তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম, কে বলতে পারবে ওমেগা আর ওমেগা এর মধ্যে বেসিক পার্থক্য কোথায়? ওমেগা আর ওমেগা এর মধ্যে বেসিক পার্থক্যটা ওমেগা এন হচ্ছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর ওমেগা হচ্ছে যে তার উপরে ফোর্স দেওয়ার কারণে যে ফ্রিকোয়েন্সিটা সে এখানে আগে। আচ্ছা, বাই ডেফিনেশন। কিন্তু আরেকটা পয়েন্ট, ওমেগা এন কিন্তু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, মানে ইটস এ প্রপার্টি অফ দ্য সিস্টেম। ইটস এ প্রপার্টি চেঞ্জ করা যায়? প্রপার্টি চেঞ্জ করা যায় না। তার মানে বোঝা গেল ফিক্সড, কিন্তু ফিক্সড টু দ্য সিস্টেম, চেঞ্জ করতে পারবে না। আর ওমেগাটা চেঞ্জ করতে পারবে এক্সাইটিং ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারো।
ইউ ক্যান চেঞ্জ ইট। কাজে তুমি সিস্টেম ডিজাইন করে তুমি এমন ডিজাইন করলে যে তোমার ওমেগাটা সবসময় ওমেগানের সমানই হয়ে যায়, আর রেজোনেন্সের স্ট্রাকচার ভেঙে যায়, তা তোমার ইঞ্জিনিয়ারিং পড়াটা ব্যর্থ। কি বলো? জি স্যার। তুমি ডিজাইন ভালো করে শিখলো না, তাহলে কি হবে? তোমার ডিজাইনে দেখা যাচ্ছে ওমেগা কি তুমি জানোই না, তুমি অপারেট করছো ওমেগার কাছাকাছি, এত লার্জ ডিফ্লেকশন হচ্ছে, স্ট্রাকচার ভেঙে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কত আমরা আগে বললাম যে এটা লাস্ট ক্লাসে বের করা শিখেছো, সিস্টেমের মধ্যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কয়টা আর কেমন করে বের করতে হয় এটা প্রথম বের করতে হবে। এরপর যখন ফোর্সিং ফ্রিকোয়েন্সিটা তার সমান হবে তখন রেজোনেন্স হবে। তো শ্যাফটের বেলায় যখন ঘটনাটা ঘটে তখন সেটাকে বলি রোয়ার্লিং অফ শ্যাফট, আর যে স্পিডে হয় সেটাকে বলি আমরা ক্রিটিক্যাল স্পিড। আবার বলছি, শ্যাফটের বেলায় যখন একটা পার্টিকুলার স্পিড ওমেগাতে রোটেট করছে তখন রেজোনেন্স ফেনোমেনন আমরা বলি ওয়ার্লিং অফ শ্যাফটস, এবং করসপন্ডিং স্পিডটাকে বলি ক্রিটিক্যাল স্পিড। এবার দেখো, the critical speed of a shaft is equal to its natural frequency of transverse vibration. It refers to force vibration. আচ্ছা, তো এখন তুমি তো একটু শিখে আসছো, তুমি ট্রান্সফার ভাইব্রেশনের বেলায় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কেমন করে বের করতে হয়, তাই না? জি স্যার। দেখলাম না, আমরা প্রবলেম সলভ করলাম না, বের করেছি, তুমি এখন জানো। আচ্ছা, এবার আমরা আরেকটুখানি ভিতরে ঢুকে একটু লব হই আমরা এখানে। এখানে দেখো একটা শ্যাফট ছিল, এই শ্যাফটের মধ্যে একটা ডিস্ক আছে। এই ডিস্কের যে ম্যাস সেন্টারটা, দেখো খেয়াল করে, ডিস্কের যে ম্যাস সেন্টারটা, এই ম্যাস সেন্টারটা কিন্তু জিওমেট্রিক সেন্টারের সঙ্গে নাই। সেন্টার অফ গ্র্যাভিটি ইজ অ্যাওয়ে ফ্রম সেন্টার অফ gravity is away from center of geometry. এই geometrical যে centroid যেটা, এটা centroid আর center of gravity, they are not on the same point. এখানে তোমার g পার্থক্য এখন জানো, তুমি বের করতে শিখবে। এটা তার centroid, এটা centroid, কেমন ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু অফসেট হয়ে আছে। হ্যাঁ, এটা তোমার centroid। তুমি এটা মেকানিক্স ক্লাসে চ্যাপ্টার 5 এ পড়েছো, তো তোমার মনে পড়ে ঠিক কিনা? centroid। আচ্ছা, তাহলে এই শ্যাফটের মধ্যে দেখো এটা একটা এসএসডি আছে, এবং আমরা বললাম যে এটা যত দূরে সরে সেটাকে বললাম আমরা স্মল ই বললাম। এবার আসো, এখন কি বলছি, সাপোজ shaft of stiffness k carrying a disk of mass m has an intensity of e and it spins at omega radian per second. Because of centrifugal force, the shaft deflects from the static equilibrium position by y. এখন তোমার এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এটা y ডিসটেন্স সরে গেছে যখন ভাইব্রেশন হচ্ছে, এটা আমরা আগেও দেখেছি। এই তোমার ওই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে y বলি, ডেল্টা বলি, হোয়াটএভার উই সে, এটা হচ্ছে এখানে। এখন যেটা ঘটনা ঘটবে যে at equilibrium position, for equilibrium force equilibrium, centrifugal force must be equal to restraining force by virtue of stiffness. Centrifugal force is equal to restraining force. The centrifugal forceটা যেটা, সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে হলো আমাদের পয়েন্টার। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্স তুমি জানো এটা m ওমেগা স্কয়ার ইনটু তোমার y, তো y প্লাস e হবে। y প্লাস ইটা কেন হলো এখানে? স্যার শ্যাফটের একটা প্লাস ইটা ইসেন্ট্রিসিটি কেন আছে। হলো? হ্যাঁ, এটা কিন্তু তোমার মানে ম্যাস সেন্টার আর সেন্টার এক পয়েন্টে নেই, অফসেট হয়ে আছে। এটা দেখো কত ঝামেলা সৃষ্টি করে। আচ্ছা, এখন এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হবে যে কোনো একটা পজিশনের মধ্যে, তো দুইটা ফোর্স কাজ করবে। একটা ফোর্স হবে, দেখো একটা ফোর্স হবে তোমার এইটা m ওমেগা স্কয়ার y প্লাস e, এটা হচ্ছে আমাদের এই ফোর্সটা। এখানে আমি টান দিয়ে নিয়ে যাই, কেমন, এই ফোর্সটা সেন্ট্রিফিউগাল ফোর্স। আরেকটা ফোর্স দেখো, এটা আমাদের বললাম যে বিমটা একটা স্প্রিং এর মতো, এটা কিন্তু পুল ব্যাক করবে, উল্টা দিয়ে কাজ করবে, এবং এটা হবে কে ওয়াই। তোমার এটার মধ্যে এস ওয়াই আছে, তো ওরা এস বলছে, আমরা আসলে কে ওয়াই। আমি একটু নেট থেকে একটা ছবি থেকে নিয়েছি, এটা সময় কম ছিল দেখে। এই দিস টু ফোর্সেস মাস্ট বি ইকুয়াল, তাই না? ইকুয়াল না হয়তো তোমার এটা থাকবে না, এখানে পজিশন থাকবে না। দে মাস্ট বি ব্যালেন্স ইচ আদার। তো কে ওয়াই মাস্ট বি m omega square plus into y by e with a minus sign, কারণ অপোজিট ডিরেকশনে আছে, দুটো দুই দিকে আছে এখানে। এখন আমরা তো জানি যে k by m is equal to omega স্কয়ার, তাই না? জি স্যার। জানি তো। তাহলে এখানে k by m omega স্কয়ারটা বসাই, বসানোর পরে এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করার পরে আমরা একটা এক্সপ্রেশন পাবো।
ওয়াইটা হচ্ছে আমাদের যে ডিফ্লেকশন অফ দ্য ডিস্ক, এই ডিস্কটা যে রোটেট করছে কতটুকু ডিফ্লেক্ট করে গেছে এখানে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ওয়াই পরিমাণ সরে গেছে। তো ওয়াই ইজ ইকুয়াল টু ই ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এন স্কোয়ার, অথবা আমি যদি বলি এন ইজ ইকুয়াল টু ওমেগা বাই ওমেগা এন, তাহলে আমরা বলতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 মাইনাস এন স্কোয়ার। এখন তুমি দেখো যেটা আমরা একটু আগে বলেছিলাম, যেটা বললাম যে ফোর্স ভাইব্রেশন, যদি আমরা ওমেগাটা কি, ওমেগাটা ফোর্স ভাইব্রেশন কি বলো, এক্সাইটিং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারে। ওমেগাটা কি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা কন্ট্রোল করা যায় না। যদি সমান হয়ে গেলে ওয়াই কত হবে, ইনফিনিটি জিরো হবে, ইনফিনিটি হয়ে যাবে। এটাই রেজোনেন্স, কিন্তু ইনফিনিটি। এটা রেজোনেন্স এখানে। therefore y tends to be infinite as n tends to 1, তো n কিন্তু বলো ওমেগা tends to the critical speed ওমেগা। তাহলে এই যে রেজোনেন্সের ঘটনাটা ঘটে আমাদের শ্যাফটের বেলায়, তখন আমরা এটাকে বলি ওয়ার্লিং। এটাকে বলি ক্রিটিক্যাল স্পিড। এবং এই ওয়ার্লিংটাকে বলে সিনক্রোনাস ফল কেন বলে, এটা বলতে গেলে আমাদের একটুখানি আরো ডিটেল ব্যাখ্যা লাগবে। এটা আমাদের ক্লাসের স্কোপের বাইরে। তো অনেক ধরনের স্কোয়াল হয়, সিনক্রোনাস স্কোয়াল, অ্যাসিনক্রোনাস স্কোয়ালও হয়। তো তোমাদের যে বইগুলোর রেফারেন্স আমি দিয়েছি সেখানে তুমি থমসনের বইয়ের মধ্যে যদি চাও আরো স্টাডি করতে চাও দেখতে পারো এখানে। যাই হোক, আমরা এখানে ওয়ার্ল মানে কি শিখলাম, শ্যাফটের বেলা এটা হয়, ক্রিটিক্যাল স্পিড মানে আসলে রেজোনেন্স বুঝায়, সেটাও দেখলাম এখানে। আচ্ছা, এখানে ওয়াই যে আমি বললাম ইনফিনিটি হয়ে যাচ্ছে এখানে, তাহলে কি করবো আমি বলো তো? হ্যাঁ, তাহলে আমাদের এই ওয়াই যখন হয় ইনফিনিটি, তখন তো সমস্ত স্ট্রাকচার সঙ্গে সঙ্গে ভেঙে যাওয়ার কথা ছিল, ভাঙে না কেন? রেজোনেন্সের সময় হয় ড্যাম্পিং এর জন্য। ড্যাম্পিং থাকে, তুমি না বললেও ড্যাম্পিং কিন্তু আছে। যদি তুমি বলছো ফ্রি ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং, কিন্তু ড্যাম্পিং তো আসলে তুমি বাদ দিতে পারবে, তোমার ভিসকাস ড্যাম্পিং সবসময় প্রেজেন্ট থাকে এখানে। তো যেহেতু ভিসকাস ড্যাম্পিংটা সবসময় প্রেজেন্ট আছে, ভিসকাস ড্যাম্পিং ইজ অলওয়েজ প্রেজেন্ট। হ্যাঁ, তো তোমার এখানে এটা এম বলতে পারো। হ্যাঁ, তো এই জন্য তোমার ইনফিনিটি হবে না, থিওরিটিক্যালি ইনফিনিটি হলে প্র্যাকটিক্যালি ইনফিনিটি হবে না, বাট দ্যাট ইজ ডেফিনেটলি ডেঞ্জারাস, এটা তুমি অ্যালাউড না, ইটস নট অ্যালাউড। এবার আমরা একটা প্রবলেম সলভ করি, ইন্টারেস্টিং প্রবলেম এটা নিয়ে আমাদের জন্য। কি বলছি, ক্যালকুলেট দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড নেচার স্পিডস, প্লুরাল হবে এটা, প্লুরাল হবে অফ এ শ্যাফট সিম্পল বিম হ্যাভিং টু বিয়ারিংস এট এরকমই আর কি। Also find the deflection from static elastic curve when W tends to be 99% of the critical speed. Take is eccentricity 0.2 millimeter. ডিস্কের মধ্যে দেখো geometric center and mass center they are of 2 millimeter. তার এফেক্টই দেখো কত ডেঞ্জারাস হয়ে যায়। আচ্ছা, এখন আমি শেলফের আমাদের শেপ যেটা আছে দেখো, এখানে বলছি খালি সেলফ ওয়েট খালি আছে, দেখেন ডিস্কের কথা বলে নেই। ডিস্ক থাকুক আর না থাকুক, শেপের মধ্যে কিন্তু ক্রিটিক্যাল স্পিড হবে, নরমালি ডিস্ক এটা থাকে। যদি ডিস্ক নাও থাকতো, খালি শ্যাফটের মধ্যে ম্যাস ইসেন্ট্রিসিটি থাকবে, তাও কিন্তু তোমার ওয়ার্নিং হবে। তবে ডিস্ক থাকলে চান্সটা বেড়ে যায়। সো এটা স্টার্ট, আমরা কেমন করে প্রবলেম সলভ করব, এটা হচ্ছে আমি আগে দেখেছি যে আমাদের যে ডিফ্লেকশন যেটা হবে সেটা আমাদের হচ্ছে সিম্পল বিং হ্যাভিং ম্যাক্সিমাম ডিফ্লেকশন, সিম্পল বিং মধ্যে ডেল্টা ডিউ টু কিউ, আমাদের সেলফ ওয়েটের জন্য আমাদের হচ্ছে এখানে সেলফ ওয়েট বলা আছে, এটা বলা আছে এখানে। তো বের করে ফেললাম, তাই করেছি টাইম আমরা এখানে। এটা দেখো 55.16 রেডিয়ান পার সেকেন্ড, কত হার্স তার করসপন্ডিং, এবং 527.03 আরপিএম। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ক্রিটিক্যাল স্পিড, এটা ফার্স্ট ক্রিটিক্যাল স্পিড। আর সেকেন্ড ক্রিটিক্যাল স্পিডটা 4 গুণ। এটা কে বলতে পারে, যে বলতে পারে আমরা ক্লাসে দেখে বোরাসটা বলবো 4 হলো। আচ্ছা, এটা পরে আমরা আলোচনা করব 4 গুণ কেন হলো। ফার্স্ট ক্রিটিক্যাল স্পিডটাতে আমাদের সিম্পল মেমোরি সেকেন্ড ক্রিটিক্যাল স্পিডটা 4 টাইমস হবে। ওয়াই আমরা এটা পরে এক্সপ্লেইন করব। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে ডিফ্লেকশনটা এক্সেসিভ হয়ে যাচ্ছে কিনা চেক করি আমরা। তো আমি তো জানি যে ওয়াই এর এক্সপ্রেশন তুমি জানো, y is equal to omega y e omega square divided by omega square minus omega square, কেমন? তো এখন সেটা যদি আমরা বসাই, আমার ই জানা আছে, so we get 9.8 মিলিমিটার। অর্থাৎ আমাদের যে স্পিডটা সেটা 527.03 into 0.99 যত হয় অত আরপিএম রোটেট করলে রেজোনেন্স না, কিন্তু রেজোনেন্স সেটা অনেক বেশি ইনফিনিটি হয়ে যাবে। রেজোনেন্স ছাড়াই
99%, তখন এটা হবে 9.85 মিলিমিটার। তো আমাদের যে প্রবলেম সলভ করলাম সেটার মধ্যে কিন্তু আমাদের ডিস্কের কথা বলে নেই। তাহলে আমরা এই ছবিটাকে আমরা ইগনোর করতে পারি, ধরলাম আমরা এখানে একটা সিম্পল শ্যাফট আছে, এটা রোটেট করছে, তাও কিন্তু আমাদের ইয়া হবে, তোমার ওয়ার্ডিং কিন্তু হবে এরকম শ্যাফট, ডিস্কের কথা বলে নেই। এই শ্যাফটের মধ্যে ম্যাথ আছে, তুমি জানো তো, কিউ আছে এখানে, তার মানে ম্যাথ আছে, এইটার মধ্যেই তোমার ইসেন্ট্রিসিটিটা আছে, এখানে স্মল ই আছে। অলরাইট, তো এই হচ্ছে আমাদের প্রবলেম। আমার মনে হয় এটা লাস্ট স্লাইড আমার, তাই না? আমরা যদি ইসেন্ট্রিসিটিটাকে যদি জিরো করতে পারতাম তাহলে তো স্যার যে স্পিডেই করতে কোনো সমস্যা হতো না। হ্যাঁ হ্যাঁ, জিরো করতে পারলে এটা সবসময় তাই হতো। কিন্তু তোমার নাম কি? স্যার আমার নাম রাফিজ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, ইজ ইট পসিবল? স্যার প্র্যাকটিক্যালি সোজা কথা, প্র্যাকটিক্যালি ইম্পসিবল, সোজা কথা আর কি, এই জন্য তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। প্র্যাকটিক্যালি সোজা কথা একদম ইম্পসিবল, সামান্য হলো। আচ্ছা, তাহলে আমি তোমাকে যেটা বললাম যে এই যে এই স্পিড তুমি বের করো ট্রান্সভার্স ভাইব্রেশনের জন্য, তুমি কিন্তু তোমার এখানে ইউ ক্যান হ্যান্ডেল নাও the important problem of force vibration related to wording. কেমন, এটা আমরা দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট যে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর সেকেন্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মধ্যে 4 গুণ পার্থক্য, ওয়াই, কেন হচ্ছে এটা বলতে পারো? দেখো, এখানে দেখো যে তোমার আমরা যদি বলি এখানে একটা যদি দেখো